হাসনাত আব্দুল্লাহ একটি নাম, একটি ইতিহাস। এই হাসনাত আব্দুল্লাহকে বারবার টার্গেট করা হচ্ছে, বারবার তার উপর হামলা করার চেষ্টা করা হচ্ছে, তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। ছাত্রলীগ সভাপতিকে গ্রেফতার করেছে র্যাব। ফাইনালি শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে যেগুলোতে আওয়ামী লীগের শিকড় জমিন ফালানো কাছে কোন অভ্যুত্থান বা বিপ্লব 36 দিন বা এক মাসে হয় না। হ্যাঁ, কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে দেশছাড়া করেছেন, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। শেখ হাসিনার পালানো বিএনপির 16 বছরের আন্দোলনের ফসল গণবিস্ফোরণে শেখ হাসিনা পলায় গেছে। বিএনপির আন্দোলন তো দেখেছেন, দেখেন নাই? গত 10টা বছর 10টা জনসভা করতে পারে নাই। ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সা খুলে পড়েছে। আওয়ামী লীগ গেল কই? জুলাই আগস্টের তরুণ তরুণীদের মাঝে আরেকটি ঈদের আমেজ ফিরিয়ে দিয়েছেন তারা। এখন কি তাহলে বিএনপি ক্ষমতায় আসতে চাইতেছে? 5ই আগস্ট বিকাল থেকে বিএনপির বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী 3 মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে। এইটা অনুমান করা একদমই কঠিন না যে দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। নেতা নয় বা তাকে কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে কল্পনা করবেন না। হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের নায়ক, হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের ফেস। এবং আপনি যদি এই মুহূর্তে আমাকে প্রশ্ন করেন যে জুলাই বিপ্লবকে সবচাইতে বাংলাদেশের মধ্যে, এই 16 কোটি বাংলাদেশের মানুষের মধ্যে জুলাই বিপ্লবকে সবচাইতে বেশি ধারণ করে কি, আমি বলবো সেই ব্যক্তি হাসনাত আব্দুল্লাহ, যার কথা যে জুলাই বাঁচলে সে বাঁচবে, জুলাই মরলে সে মরবে। এবং হাসনাত আব্দুল্লাহ, আপনি দেখেছেন বাংলাদেশের যখন প্রশ্ন আসছে, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা, আওয়ামী লীগ সিদ্ধান্ত দিবে, হাসনাত বলছে যে মিস্টার ইউনূস আমরা মানি না, আমরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না। যখন ক্যান্টনমেন্টে বসে রিফাইন্ড আওয়ামী লীগ, আবার বলছি, ক্যান্টনমেন্টে বসে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন প্রজেক্ট নিয়ে আসার চেষ্টা করা হয়েছে বা প্রস্তাব দেওয়া হয়েছে, ভারতের প্রচেষ্টায় হোক বা অন্য কারো প্রচেষ্টায় হোক, হাসনাত আব্দুল্লাহ মুখের উপর বলে আসছে আমরা মানি না। হাসনাত আব্দুল্লাহ, আপনি দেখেছেন যে রিসেন্টলি নারী কমিশন বেশ কিছু কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক বেশ কিছু রিপোর্ট এই নারী কমিশন প্রস্তাব করেছে। হাসনাত আব্দুল্লাহ বলেছে আমরা মানি না। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশকে ধারণ করে, হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের মুখ। সেই জায়গায় আপনি সবকিছু বাদ দেন, আপনি সবকিছু ফালাই দেন। হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের একজন সামনের সারির যোদ্ধা, একজন সামনের সারির সমন্বয়ক, যে এই জুলাই বিপ্লবকে নেতৃত্ব দিয়েছে। সেই হাসনাত আব্দুল্লাহর উপরে আজকে গাজীপুরে হামলা করা হয়েছে, যখন এই বাংলাদেশে জুলাই বিপ্লবের পরে, জুলাই বিপ্লবের ফসল হিসেবে যেই সরকারটা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি হাসনাতকে প্রোটেক্ট করা না যায়, যদি হাসনাতকে রক্ষা করা না যায়, যদি সার্জিসকে নাহিদকে রক্ষা করা না যায়, তাহলে আমাদের এই জুলাই বিপ্লব টিকবে না। আর জুলাই বিপ্লব যদি না টিকে, তাহলে আগামী বাংলাদেশে কি ঘটতে পারে আমরা কল্পনাও করতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগের মধ্যে এখন বিন্দু মাত্র অনুশোচনা বোধ নাই। আজকের এই হামলা কে করেছে আমি জানি না, এখন পর্যন্ত এখন স্পষ্ট হয়নি যে এই হামলার সাথে আসলে কারা জড়িত। যারাই জড়িত থাকুক তাদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। যদি আওয়ামী লীগ হয়, যদি বিএনপি হয়, বা যদি অন্য কেউ হয় বা সন্ত্রাসী হয়, প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। হাসনাত আব্দুল্লাহ এরা যতদিন পর্যন্ত বাংলাদেশের পক্ষে কথা বলবে, যতদিন পর্যন্ত এরা বাংলাদেশপন্থী রাজনীতি করবে, ততদিন পর্যন্ত হাসনাত আব্দুল্লাহকে এনসিপির নেতা হিসেবে নয়, হাসনাত আব্দুল্লাহকে জুলাই বিপ্লবের নায়ক হিসেবে, জুলাই বিপ্লবের ফেস হিসেবে, জুলাই বিপ্লবের একজন মুখপাত্র হিসেবে হাসনাত আব্দুল্লাহর পাশে দাঁড়ানো আমাদের এই দেশের 16 বছরের আন্দোলনের ফসল গণবিস্ফোরণে শেখ হাসিনা পলায় গেছে। আন্দোলনকারী বিএনপি করেছে, ঈদের পরে আন্দোলন আর কেউ করেনি। গুম আর খুন হয়েছে খালি বিএনপি কর্মী, দেশ ছাড়া হয়েছে খালি বিএনপি কর্মী। আমরা খায় না খায় অ্যাক্টিভিজম করলাম, আমরা তো বিএনপি করি না, গলিকো খাই না। সমাজ কি তাইলে আমাদের মেনে নেবে? বিএনপির আন্দোলন তো দেখেছেন, দেখেন নাই? গত 10টা বছর 10টা জনসভা করতে পারে নাই। ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সা খুলে পড়েছে। প্রাণ ভয়ে পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই, নিজেরা আবার স্বীকার করেছে। খালেদা জিয়ার বাড়ির সামনে 2টা বালির ট্রাক সরাইতে পারে নাই, আবার আসিছে আন্দোলনের ক্রেডিট নিতে। বিএনপি 16 বছর কেন 1600 বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিল, হাসিনা যেত না। যখন আন্দোলন চলছিল তখন মির্জা ফখরুল কইছে বিএনপির নৈতিক সমর্থন আছে, শুধু সম্পৃক্ততা নাই। হ্যাঁ, শুনেন, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই, আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি। আর জমিন ফালানা বলে বিপ্লব তারাই করেছে, 1 মাসে বিপ্লব হয় না। তাহলে 7ই নভেম্বরে বিপ্লব কেমনে 4 দিনে হইলো? নভেম্বরের 3 তারিখ থেকে 7 তারিখ বিপ্লব। রাশিয়ার বিপ্লব কেমনে 10 দিনে হইলো? দুনিয়া কাঁপানো 10 দিন, ওই টাইমের উপরে একটা বইও আছে। বিপ্লব ক্ষণস্থায়ী, বিপ্লব অল্প সময় থাকে। বিপ্লব হইতেছে সেই মহেন্দ্র ক্ষণ, একটা মাহদীয় সময়, যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুট করে ছুঁয়ে ফেলে, বিদ্যুৎ চমকের মতো বা লাফায় ওঠা ল্যাম্পের শিকার মতো। ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয়, তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা, বিপ্লবের নাও। আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব। আমরা ভাগ্যবান,
আমরা পুরো জাতি ওই মুহূর্তটা ওই মহেন্দ্র খানের নায়ক যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল। এই জন্য এই শহীদের মৃত্যু নাই, তারা সময় আর কালকে অতিক্রম করে যায়। আমি কইছিলাম খোদা তাআলার দয়া ছাড়া বিপ্লবে বিজয়ী হওয়া যায় না। খোদা তাআলা সাহসের আবাবিল পাখি পাঠানো লড়াইয়ের ময়দানে খোদা তাআলার সাথে জনগণের একটা স্পিরিচুয়াল কানেকশন ছাড়া বিপ্লব সফল হয় না। মহাজীবনের ডাক শুনে সবাই আপনি রুমিন ভাই নাকি বিএনপি কে খোদা তাআলার জায়গায় বসাইতেছেন, নাউজুবিল্লাহ। বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা, আপনারা না। আপনি বিপ্লবের নায়ক হইলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না, অবশ্য ভুলভাল চিল্লান। কইতেছে 18 সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। শুনেন, আওয়ামী লীগ যখন ভারতের সঙ্গে আঘাত করে 14-24-এ ক্ষমতা দখল করলো, বিএনপি তখন আকস্মিকভাবে জনগণের পাশে থেকে নির্বাচন প্রত্যাখ্যান করেছে। ওই নিজেই 2018 সালে সংসদে সংরক্ষিত আসনের এমপি ছিল বিএনপি, হালকা বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করছে। কি কয় না কয় তার কোনো ঠিক নাই। শুধু তাই না, 10 কাঠা প্লট আবেদন করেছিল যে প্লট পাইলে নাকি চিরকৃতজ্ঞ থাকিবে। দেখেন, এটা প্লটের লোভ সামলাইতে পারে না, সে আবার বিপ্লব করে। হ্যাঁ, খেল কথা হয়েছে পয়সা হজম। দরখাস্তটা দেখেন, একবার বলে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে, শুনেন। আবার বলে বিএনপি নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না, কেন্দ্রে জানায় কোনো লাভ হচ্ছে না, শুনেন। বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। তো বুঝছেন তো, বিএনপি ক্ষমতা এসে কি করবি? আচ্ছা, ওরা ছেড়ে দিই, বাচ্চা মেয়ে কি কইতে কি কয় ঠিক নাই, আপনারা ছেড়ে দিয়ে। এবার আসেন বিএনপির অন্যতম প্রধান তরুণ বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম, ওরা নিয়ে একটু কথা বলি। ফাহাম দেশে গেছিল, আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফাহাম মির্জা ফখরুল ভাইয়ের মেয়ে জামাই। তো আমি অত্যন্ত পছন্দ করি ফাহামকে ব্যক্তি হিসেবে, ভেরি চার্মিং পার্সোনালিটি। এই ফ্যাসিলিটি বিরোধী লড়াইয়ে তার অসামান্য ভূমিকা ছিল। সে আরবান এলিট যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে, সে একাই। আমি ভালো কথা বলে আসলাম না। হ্যাঁ, বাংলাদেশে কার সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল। যারা ফাহামকে পছন্দ করেন না তারা গালাগালি করতে পারে, আর যারা ফাহামকে পছন্দ করে তারাও গালাগালি করবে যে ও আসিছে এবার ফাহামের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য, পয়েন্ট খাওয়ার জন্য আসিছে। আর যদি কখনো ফাহাম গ্যাঞ্জাম করে অ্যান্টি পিপল স্ট্যান্ড নেয়, তখন এসে বলবে দেখেছেন খুব তো তখন প্রশংসা করেছিলেন। যাই হোক, এটা বলে রাখলাম যে ফাহাম আমার এলাই না, এখন রাজনৈতিক মিত্র না। কারণ ফাহাম বিএনপি যে স্ট্যান্ড নিছে, যেটা আফল করে, সেটা করেও সম্পর্ক রাখা যায় ভিন্ন মতের মানুষের সাথে, কিন্তু ফার্ম সাথে রাখবে না বলে সিদ্ধান্ত নিছে, এটা কোনো সমস্যা নাই, অ্যাবসলিউটলি ফাইন। ফার্ম সম্পর্কে এত কথা বললাম যে আমাকে তাকে রেফার করে কথা বলতে হবে, সেই জন্য বলে নিলাম আর কি। কারণ সেও বলছিল যে এই লড়াই যারা ছিল তারা তার ভাই দাদা বলছে, তো সেটা আমার তরফ থেকে এখন এটা বলে না, ওটা ভালো। তো ফার্ম দেশে গেল, সেই সময় ছাত্রদের নিয়ে বসেছিল, বলছিল সম্ভবত একটা টিভি শোতে যে ছাত্ররা বিএনপির সাথে এলাই করলে ভালো করবে, এটা তাদের বেটার সিকিউরিটি দেবে। স্বার্থের দিক থেকে তারা যদি বিএনপির সাথে অ্যালাইন করে, আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার। 2 দিন আগেও লিখলো ফার্ম যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে বড়, এইটা আমরা নাকি একে অন্যকে অপমানিত করছি, তার ফল। হ্যাঁ, মাঝে মাঝে ফার্মের কথা শুনে হাসি। আচ্ছা, বিএনপি কি কাউকে সুরক্ষা দেওয়ার কথা বলা মানায়? আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে? দিছে কখনো? এই সব ক্ষমতা কি বিএনপির আছে না ছিল? ক্ষমতা জিনিসটা কি, সেটা কিভাবে তৈরি হয়? বিএনপির যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না, ইলিয়াস আলী গুম হয় না, সালাউদ্দিন চৌধুরী ফাঁসিতে যায় না, তারেক রহমান নির্বাসনে যায় না, বালুর ট্রাক ফেলা তার খালেদা জিয়া আটকাই দিতে পারে না। বিএনপি কি দেশকে আওয়ামী লীগের ফাঁসিদের হাত থেকে রক্ষা করতে পারছে? পারে নাই। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে অগাস্ট বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই। এই বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে, কিন্তু ওই ক্ষমতা সে রাখতে পারবে না, কারণ ক্ষমতা বিষয়টাই সে বুঝে না। দেখেন, বিএনপির জন্ম হইতো না 1975-এর 15 আগস্ট না ঘটলে। সেই আগস্ট একদিনেই তারা ভিসা দিয়ে দেবে। এই জন্য একটা আলাদা চ্যানেল তারা খুলেছে, যেটা নাম দিচ্ছে তারা গ্রিন চ্যানেল। অর্থাৎ চিকিৎসা প্রার্থীরা তারা ভিসা সাবমিট করবে, একদিনের মধ্যেই তারা ভিসা পেয়ে যাবে। বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসায় গ্রিন চ্যানেল চালু করলো চীন। বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা গ্রিন চ্যানেল চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। এই ব্যবস্থার অধীনে ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া আরো সহজ এবং দ্রুত ভিসা প্রদানের ব্যবস্থা নেওয়া হবে। রোববার বাংলাদেশে ঢাকার চীনা দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, গত মার্চ মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে ঐক্যমত্য হয়েছিল। তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে বলা হয়, এই উদ্যোগের আওতায় এখন থেকে বাংলাদেশের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সিগুলো চিকিৎসার উদ্দেশ্যে চীনগামী যাত্রীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট ও আত্মীয়তার প্রমাণপত্র গ্যারান্টি হিসাবে দিতে পারবে। যাত্রীদের যদি ডিপোজিট সার্টিফিকেট থাকে
আর আত্মীয়তার প্রমাণপত্র যদি ট্রাভেলগুলো যদি দিতে পারে। এই জন্য আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডকুমেন্টেশন অথেন্টিকেশনের প্রয়োজন হবে না। আগে ওই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার ডকুমেন্ট গুলো অথরাইজ করা লাগতো, এখন সেটা লাগবে না, ট্রাভেল এজেন্সিগুলোই পারবে। এছাড়া মেডিকেল ভিসার জন্য ভিসা কেন্দ্রে একটি আলাদা কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা অপেক্ষা না করেই সরাসরি ডকুমেন্ট জমা দিতে পারবেন এবং জরুরি চিকিৎসার ক্ষেত্রে একদিনেই ভিসা পাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। গ্রিন চ্যানেল ব্যবস্থায় আবেদনকারীদের সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার থাকবে, তাদের লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। কেউ চিকিৎসার কারণে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে না পারলে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি পত্রের মাধ্যমে রিমোট সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাবেন বলেও বিবৃতিতে জানানো হয়। তাহলে দেখেন, ট্রাভেল এজেন্সিগুলি অত জুমের কানেক্ট করে দেবে এবং সেখানে যদি মানে দূতাবাসেও যাইতে হবে না। তো দর্শক বুঝতেই পারছেন যে কত সহজ করে ফেলছে। ভারতের চিকিৎসা ভিসা নিতে যে কত সময় লাগে এবং কি পরিমাণ বিড়ম্বনা পোহাতে হয়, সেখানে চীনে আপনি যাবেন, চীন তো আরো কনজারভেটিভ দেশ, কিন্তু দেখেন এই ক্ষেত্রে তারা একদম অবারিত করছে, উন্মুক্ত করছে। তো ফলে আমার ধারণা যে আগামীতে একটা চীনের একটা বড় বাজার তৈরি হবে বাংলাদেশি চিকিৎসা প্রার্থীদের জন্য। সেখানে চীন লাভবান হবে, বাংলাদেশি যারা রোগী উন্নত চিকিৎসা পেতে চান, ভালো চিকিৎসা পেতে চান, তারাও একটা আস্থার জায়গা পাবেন। মানে ভারতের থেকেও অনেক অনেক উন্নত চিকিৎসা চীনে। সুতরাং চীনের ক্ষেত্রে এই ক্ষেত্রে চীনের সাথে বাংলাদেশের একটা সংযুক্তি খুব দ্রুত গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশে। দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথায় খেলার সুযোগ পেয়েছেন, রাজনৈতিক দলগুলার মাথার উপরে একটু কাঁঠাল রেখে কাঁঠাল খাওয়ারও চেষ্টা করছেন বলে আমরা মনে করছি। কি কারণে মনে করছি প্রিয় দর্শক, আপনারা দেখুন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জন্মস্ব লগ্ন থেকে সে জন্মসূত্রেই বলা চলে যে আওয়ামী লীগ পরিবারের সন্তান। আবার দেখেন এখানে কিন্তু নাজিউর রহমান মঞ্জু, আন্দাবিল রহমান পার্থর বাবাও কিন্তু তার আত্মীয় শ্বশুর বাড়ির দিক থেকে। এবং এই যে আন্দাবিল রহমান পার্থ হইচই করে বড় বড় কথা বলে শেখ হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বলেছিল এত বছর, আর বিএনপি চেয়ারপারসনের সাথে বসে কফি খাচ্ছেন, মুস্কি মুস্কি হেসে হেসে ছবি উঠাতেন, এই আন্দাবিল রহমান পার্থ কিন্তু সেই আওয়ামী লীগেরই প্রোডাক্ট, সেই আওয়ামী লীগেরই জন্মসূত্রের সন্তান। তার শ্বশুর তার শালা দুজনই কিন্তু সংসদে দীর্ঘ সময় এমপি ছিল, কিন্তু আজকে তার শ্বশুর বা শালা কোথায় আছে, আন্দাবিল রহমান পার্থই বা কোথায় লুকিয়ে রাখছে, বিষয়টা কিন্তু ওপেন সিক্রেট। আমরা অনেকে বলছি না, কেন বলছি না, আন্দাবিল রহমান পার্থ 4 দলীয় জোটের অংশীদার, এই সেই, মানে এভাবেই কিন্তু র আমাদের ভিতরে আছে। র নামক কোনো আলাদা অন্য কোনো গ্রহ থেকে অন্য কোনো মানুষ আসে, র হয় না। ভারতীয় র বাংলাদেশের ঘরে ঘরে কিভাবে গিয়েছে প্রিয় দর্শক, এভাবেই ঘরে ঘরে ভারতীয় র অবস্থান করছে। আর আন্দাবিল রহমান পার্থ ওদিক থেকে সেনাপ্রধানের খুব ক্লোজ, নিকটতম, দুইজনেরই শ্বশুর বাড়ির আত্মীয়, একে অপরে সম্পর্কটা ভাইরা ভাই। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সময়কালটা খুব ঘনিয়ে আসছে। তার চাকরি জীবন শেষ হবে, সেনাপ্রধানের দায়িত্ব শেষ হবে, কিন্তু তাড়াহুড়া করে নির্বাচনটা বিএনপি সহ বিভিন্ন দলের মুখ থেকে উনি বের করার চেষ্টা করছে। এই কারণে যে আওয়ামী লীগের অক্সিজেন দিয়ে হোক, যা দিয়ে হোক, আওয়ামী লীগকে যতটুকু বাঁচিয়ে রেখেছে বাংলাদেশে, আমি আপনি সবাই জানি এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানই এখন আওয়ামী লীগের মাথার উপরে ছাতা। এর চাইতে বড় ছাতা আর বাংলাদেশে নাই, এবং একক ছাতা হিসাবে উনিই আছেন। আর ওনার কারণেই হয়তোবা আরো কিছু মানুষ ওনার আশেপাশে ঘুরঘুর করে আওয়ামী লীগের। প্রিয় দর্শক, আওয়ামী লীগের বড় বড় কিছু নেতা এখনো দেশে আছে। শেখ সেলিম এখনো বাংলাদেশে আছে। আমি খুব শক্তভাবে, শক্ত জায়গা থেকে একটা ইনফরমেশন থেকে বললাম যে শেখ সেলিম এখনো বাংলাদেশে আছে, এবং তিনি আছেন বাংলাদেশে খুব আরাম আয়েশেই আছেন, ভালো পয়সা কড়ি খরচ করে বিএনপি নেতাদের সহযোগিতায় উনি বাংলাদেশে অবস্থান করছেন। প্রিয় দর্শক, আমি সেই কারণেই বলছি, র কি অন্য কোনো গ্রহের একটা জিনিস, ফেরেস্তা না জিন না ইবলিশ না অন্য কিছু না। র হলো আমার আপনার মতনই যারা রাজনীতি করে, যারা সমালোচনা করে, যারা সাংবাদিকতা করে, যারা বিভিন্ন পেশার মানুষের ভিতরে র তাদের সন্তান বাচ্চা ফুটিয়ে কিছু কিছু পাখি আছে না যে ডেলি বাচ্চা দেয়, কিছু কিছু মানে পোকামাকড় আছে না প্রতিদিন অনেক শত শত বাচ্চা জন্ম দেয়, এই র হলো বাচ্চা জন্ম দেয়। আর বাচ্চা জন্ম দিতে দিতে এখন সাংবাদিক ইলিয়াস ভাই তো একেবারে জামাতের গড়েও র আছে বলে ফেলেছেন।
তো বিএনপির গড়ে র আছে, সকল দলের মতের গড়ে র আছে, আর সেটার খুব নিয়ন্ত্রণের চাবিকাঠিটা মানে বাংলাদেশের রর হেডকোয়ার্টারের যে নিয়ন্ত্রণটা, যে সাহস নিয়ে তারা কাজ করে, সেই সাহসটা পা জেনারেল ওয়াকারুজ্জামানের কাছ থেকে। আর জেনারেল ওয়াকারুজ্জামান একটা ফন্দি দিয়েছে বিএনপিকে যে আপনারা তাড়াতাড়ি নির্বাচন হলে আপনাদের জনপ্রিয়তা থাকতে থাকতে আপনারা নির্বাচিত হবেন, আর যদি দেরি হয় আপনাদের জনপ্রিয়তা কিন্তু কমে যাবে। সেই কারণে মানে সেনা প্রধানের ওই হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনে বিএনপি সহ আরো অনেকেই নাচছে তাড়াতাড়ি নির্বাচনের জন্য। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের আরেকটা খায়েশ আছে, সেই খায়েশটা হলো যে এই যে তার চাকরির মেয়াদটা যখন শেষ হবে, তার পক্ষের যদি কোনো সরকার বাংলাদেশে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে আবার 3 বছরের জন্য ইচ্ছে করলে কন্ট্রাক্ট দিয়ে রাখতে পারবেন। কিন্তু এই কাজটা যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাখবেন না সে 100% শিওর। সময় হলেই আর ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলেই সেনাপ্রধানকে বিদায় নিতে হবে। পরবর্তী যে যোগ্য বিশ্বস্ত ভারত বিরোধী সেই হবে বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। কিন্তু যদি অন্য কেউ সরকার হয় তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 3 বছরের জন্য আবার এক্সটেনশন করে আরো 3 বছর সেনাপ্রধান থাকার সুযোগ পাবে। আর সেই সুযোগটাই হয়তোবা পরবর্তীতে নির্বাচিত কোনো সরকারের কাছ থেকে তিনি নিলে ওই 3 বছর মিলিয়ে আওয়ামী লীগের মোটামুটি 5 বছর যদি উনি সেনাপ্রধান, আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও টোটাল 5 বছর যদি উনি সেনাপ্রধান থাকতে পারেন, তাহলে আওয়ামী লীগকে ফেরত আনাটা আর তেমন কোনো অসুবিধা হবে না। পরবর্তীতে প্রয়োজনে উনি সেনাপ্রধানের দায়িত্ব থেকে ছেড়ে আওয়ামী লীগের একটা বড় মাপের দায়িত্ব উনি পেতে পারেন বা নিতে পারেন, যেহেতু এটা আওয়ামী লীগটা ওনার শ্বশুরবাড়ির দিক থেকে পারিবারিক রাজনৈতিক দল। প্রিয় দর্শক, সেনাপ্রধান নির্বাচিত হয় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রধান, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।